অটিজমের ক্ষেত্রে এভিডেন্স বেসড ট্রিটমেন্ট কি কি আছে তার নামগুলো আজকে বলো, আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল নামগুলো নিয়ে পরে হয়তো ডিসকাস করব। আপনি জাস্ট নাম কটা বলুন। তো আমি তার আগে বলবো যে কোন কোন ট্রিটমেন্ট অটিজমে করা হয়। তো এখানে যে কনসেপ্ট সেটা হচ্ছে আর্লি ইন্টারভেনশন ট্রিটমেন্ট। যত আর্লি অটিজমের ট্রিটমেন্ট শুরু করা যাবে তত ভালো। এবং দেখা গেছে যে 2 বছর ম্যাক্সিমাম 1.5 বছরে যদি আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি তাহলে সেটা খুব ভালো। কিন্তু 1.5 বছরের নিচে যদি ট্রিটমেন্ট শুরু করি তার কোনো এভিডেন্স নেই, এটা মাথায় রাখতে হবে। তার এফেক্টিভনেসের কোনো এভিডেন্স নেই। তাহলে ট্রিটমেন্ট শুরুটা কখন করবো? এভিডেন্স কি বলছে? 1.5 থেকে 2 বা 2 থেকে 2.5 এই বয়সে যেন ট্রিটমেন্টটা শুরু হয়, এর নিচে যেন শুরু না হয়। এরপরে আপ টু 6 বছর, ম্যাক্সিমাম 8 বছর অবধি যদি আমরা ট্রিটমেন্ট শুরু করি, এভিডেন্স বলছে যে ট্রিটমেন্ট এফেক্টিভনেস দেখাতে পারে। এইবার কি কি ট্রিটমেন্ট আছে? তাহলে আর্লি ইন্টারভেনশনে একটা হচ্ছে পুরোপুরি স্ট্রাকচার বেস, আর একটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট বেস। স্ট্রাকচার বেস মানে একটা খুব স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট, একদম সব জিনিসপত্র নিয়ম মানে সাজানো আছে, একজন থেরাপিস্ট আছে, তার আন্ডারে গাইডেন্সে বাচ্চা নানা রকম এক্সারসাইজ করছে, এটাকে বলা হয় স্ট্রাকচার থেরাপি। এর প্রবক্তা ছিলেন লোহাস। তো এটা এবিএ প্রিন্সিপাল, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস প্রিন্সিপালের উপর বেস করে হয়েছিল, এবং এইটাই সব থেকে বেশি এফেক্টিভনেস দেখিয়েছিল, যেটা 1970-80 সালের নাগাদ হয়েছিল। কিন্তু এই এফেক্টিভনেসের সাথে কিছু কিছু রিস্ক দেখা যাচ্ছিল স্ট্রাকচার বেসড ট্রিটমেন্টে, যে বাচ্চাগুলো খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে এবং নির্দিষ্ট কিছু জিনিসই শিখছে, নির্দিষ্ট লোকের সাথে শিখছে, আর কারোর সাথে শিখছে না। সেইখান থেকে আস্তে আস্তে রিসার্চ এলো ন্যাচারাল এনভায়রনমেন্টের ইন্টারভেনশন, মানে ন্যাচারালিস্টিক ডেভেলপমেন্টাল বিহেভিয়ারাল ইন্টারভেনশন, এনডিবিএ। এখানে কি? এখানে হচ্ছে বাড়িতে ন্যাচারাল এনভায়রনমেন্টে, স্কুলে বাচ্চাকে কি করে ট্রিটমেন্ট করা যায়, এবং এখানে বাবা মাকে প্রশিক্ষণ দেওয়া হয় যে বাবা মা কি করে বাচ্চার সাথে সময় কাটাবে এবং বাচ্চাকে শেখাবে, এবং বাবা মা, বাড়ির লোক, আস্তে আস্তে পাড়ার ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা, স্কুলের শিক্ষক, এদেরকে ইনভলভ করতে হবে। এটা হচ্ছে এনডিবিআই বা কারেন্ট এভিডেন্স বেসড রেকমেন্ডেড ট্রিটমেন্ট ফর অটিজম। তাহলে এইটা হচ্ছে একটা বিহেভিয়ারাল প্রিন্সিপাল। সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এরা এইটাকে আস্তে আস্তে বাবা মাকে বোঝায় এবং তারা বাবা মা বাড়িতে অ্যাপ্লাই করে। এরপর অ্যাডিশনাল কি কি সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে সেটা আমরা দেখি। তো আমরা দেখি যে অটিজমে স্পিচ আসতে দেরি হচ্ছে, কমিউনিকেট করতে দেরি হচ্ছে, এর জন্য আমরা বলি স্পিচ থেরাপি করাতে। স্পিচ থেরাপিও কিন্তু ওই বিহেভিয়ারাল প্রিন্সিপালের উপরেই হয়। সেখানেও আমরা যেটা বলি স্পিচ থেরাপির সাপোর্ট নিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটাকে ন্যাচারালিস্টিকে নিয়ে আসার জন্য। তো স্পিচ থেরাপি এভিডেন্স আছে, এটা স্পিচ কমিউনিকেশন উন্নতি করতে সাহায্য করে যদি ন্যাচারালিস্টিক সেটিংয়ে করা হয়। তারপরে অটিজমের সেন্সারি ইস্যুস থাকে, তারা নানা রকম সেন্সারি মানে অসহিষ্ণুতা, মানে আওয়াজে অসুবিধা হচ্ছে, আলোতে অসুবিধা হচ্ছে, টাচ করতে চাইছে না, বা গন্ধতে অসুবিধা হচ্ছে, বা বেশি বেশি গন্ধ শুকছে, বেশি বেশি টাচ হচ্ছে। এই সেন্সারি অসুবিধার জন্য আমরা বলি অকুপেশনাল থেরাপিস্টের কাছে সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি। এই সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপিরও এভিডেন্স আছে বাচ্চার প্রবলেম বিহেভিয়ার কমানো এবং বাচ্চাকে তার এনভায়রনমেন্টের সাথে সুষ্ঠুভাবে মানিয়ে চলতে সাহায্য করে, শান্ত করতে সাহায্য করে। তাছাড়াও অটিজমে অনেক সময় আমরা দেখি মোটর ডিসকন্ট্রোল থাকে, মানে মাসেলস গুলো তারা ঠিকঠাক কন্ট্রোল করতে পারে না, তাদের পোস্টার গুলো আঁকাবাঁকা হয়, হাঁটাটা আঁকাবাঁকা হয়, অনেক সময় বসতে পারে না, হাঁটতে পারে না। তো এই পোস্টার চেঞ্জের জন্য অকুপেশনাল থেরাপিস্টের কাছে আমরা বলি কোঅর্ডিনেশন টেকনিক বা কোঅর্ডিনেশন ট্রেনিং, মাসেল স্ট্রেংথেনিং ট্রেনিং। এইটাও এভিডেন্স আছে বাচ্চার পুরো দেহটাকে একটা সামঞ্জস্যপূর্ণ ভাবে নিয়ে আসার জন্য। তাহলে স্পিচ থেরাপি হলো, অকুপেশনাল থেরাপি হলো, এগুলো হচ্ছে অ্যাডিশনাল ট্রিটমেন্ট এনডিবিআই এর সাথে। তাহলে এগুলোকে আমরা যদি বাচ্চার জন্য 100% টাইম ধরি, তাহলে অ্যাডিশনাল ট্রিটমেন্টগুলো হচ্ছে 20%, মেইন ট্রিটমেন্ট এনডিবিআই হচ্ছে 80% গুরুত্ব। কি কতটা মাত্রায় ট্রিটমেন্ট দিতে হবে? এভিডেন্স কি বলছে? এভিডেন্স বলছে প্রতিদিন অ্যাটলিস্ট 4 ঘন্টা, ম্যাক্সিমাম 6 ঘন্টা, সপ্তাহে 35 থেকে 40 ঘন্টা। এইভাবে আমরা যদি একটা রুটিনে এই ট্রিটমেন্টটা দিতে থাকি তাহলে অন্তত 2-3 বছর ধরে দিলে তবেই এর এফেক্ট ভালো আসে। এই যে আমি 4 থেকে 6 ঘন্টা বললাম, এর বেশিরভাগ সময়টাই কিন্তু বাড়িতে, এবং স্পিচ এবং অকুপেশনাল থেরাপিতে যদি যায় বাবা মা, সেখানেও কিন্তু বাবা মা যেন অ্যাজ এ কো-থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট বা অকুপেশনাল থেরাপিস্টের সাথে বসে ব্যাপারটা করে। আচ্ছা, এরপরে আসছি আমি অটিজমের বাচ্চাদের যখন লার্নিং এর সমস্যা হয়, পড়াশোনা
তাদের অ্যাটেনশনের সমস্যা, তারা কিভাবে তাদের লাইফটাকে লিড করবে, কোন দিকে তারা লিড করবে, এই জন্য যে গাইডেন্স, এটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম, আইইপি। এটাও এভিডেন্স আছে অটিজমের বাচ্চাদের আস্তে আস্তে মিনিংফুল লাইফে নিয়ে আসার জন্য, তাদের এডুকেশন কারিকুলাম তৈরি করার জন্য। তো এর জন্য আমাদের সাহায্য করে স্পেশাল এডুকেটররা, যারা প্রথমে অ্যাটেনশন ট্রেনিং করে, তারপর আস্তে আস্তে ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম করে, এবং অবশ্যই তাদের সেলফ হেল্প ট্রেনিং এর উপরও জোর দেয়, যে নিজে নিজে যাতে খাওয়া দাওয়া করতে পারে, নিজে নিজে যাতে খাওয়া দাওয়া করতে পারে, নিজে নিজে যাতে বাথরুম নিতে পারে, এইগুলোর পরে আস্তে আস্তে এডুকেশনের দিকে এগোনো হয়। এইগুলো হচ্ছে এভিডেন্স আছে। স্ট্রং এভিডেন্স হচ্ছে এনডিভিআই, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপির এভিডেন্স প্লাস মাইনাস, মানে অত বেশি আরসিটি নেই, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল নেই। আর স্পেশাল এডুকেশন, এইগুলো ন্যাচারালিস্টিক মেনলি। এইবার আমরা আসছি যে এভিডেন্স নেই কিন্তু কি কি, মানে এভিডেন্স সাপোর্ট করে না কিন্তু আরো কি কি ট্রিটমেন্ট আছে। তো এভিডেন্স সাপোর্ট করে না মানে এই নয় যে ট্রিটমেন্টটা দেওয়া যাবে না, এইটার এখনো রিসার্চ আউটকাম অতটা আমরা, আমাদের কাছে ডেটা নেই যেটা প্রমাণিত করে। তো কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন আছে, কিছু ডায়েট কন্ট্রোল ট্রিটমেন্ট আছে, কিছু আমাদের আর্ট থেরাপি, ড্যান্স থেরাপি, মিউজিক থেরাপি আছে, কিছু আছে স্টেম সেল থেরাপি। তো এইগুলোর আমাদের এখনো রিসার্চ চলছে, এইগুলো নিয়ে আমাদের আরো তথ্য লাগবে এখনো, এগুলোকে প্রুভ বা ডিসপ্রুভ করতে। ক্ষতিকর কি ক্ষতিকর নয় সেটাও প্রমাণ করতে এখনো সময় লাগবে। তো এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে আলোচনা করব, ডায়েট থেরাপি কি, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট কি, স্টেম সেল থেরাপি কি। ঠিক আছে, এরপরে আসছে সাইকিয়াট্রিক ওষুধ বা কোনো ব্রেন ডেভেলপমেন্টের ওষুধ, এর কোনো রোল আছে? তো এখানে এভিডেন্স বলে যে অটিজমের যে মেইন সিমটম, সোশ্যালাইজেশন করতে পারে না এবং কমিউনিকেট করতে পারে না, এর জন্য এখনো কোনো ওষুধের এফেক্টিভনেস নেই, প্রমাণিত হয়নি, এবং বেশিরভাগ ওষুধই ডিসপ্রুভ হয়েছে। বেশিরভাগ কেন, সব ওষুধই ডিসপ্রুভ হয়েছে এখনো পর্যন্ত। তো আমরা ওষুধের রোলটা তাহলে কখন, যখন আমরা দেখি প্রচন্ড স্টিরিওটিপি বেশি, মানে একই কাজ বারবার করে যাচ্ছে, যখন প্রচন্ড প্রবলেম বিহেভিয়ার বেশি, প্রচন্ড ছটফটে বেশি, এবং অটিজমের সাথে যদি অ্যাডিশনাল প্রবলেম যেমন এডিএইচডি, অ্যাংজাইটি, এপিলেপসি, তার সাথে সাইকোসিস, মুড ডিসঅর্ডার, এগুলো থাকে, তখন কিছু ট্রিটমেন্ট আছে যেগুলোর এভিডেন্স আছে এবং খুব ছোট বয়স থেকে সেগুলো দেওয়া যায়, 3-4 বছর বয়স থেকেই দেওয়া যায়। ট্রিটমেন্টগুলো এফেক্টিভ, কিন্তু ট্রিটমেন্টগুলো রিস্কও আছে, আমাদের রিস্ক বেনিফিট দেখতে হয়, প্লাস মনিটরিংও করতে হয়। সেগুলো নিয়েও আমরা পরে একদিন আলোচনা করব। আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, অটিজম সম্বন্ধে অ্যাওয়্যার হন। বাচ্চার অটিজম আছে মানেই বাচ্চা অটিস্টিক তা নয়। বাচ্চা নিজে স্বয়ংসম্পূর্ণ একজন বাচ্চা, তাকে সম্মান দিয়ে তার পছন্দ অপছন্দকে রেসপেক্ট করে তারপরে তার ট্রিটমেন্ট শুরু করুন। এটা হচ্ছে সবচেয়ে প্রথম এভিডেন্স। তারপর বাকি সব আমরা যা বলবো পরে আবার আলোচনা করবো। নমস্কার। নমস্কার।